আসসালামু আলাইকুম। 8 মিনিট লেট হয়ে গেল, এজন্য আমি দুঃখিত। আমি অলরেডি কালকে রাতেও ঘোষণা দিয়েছিলাম এবং কিছুক্ষণ আগেও বলেছি যে আজকে আমরা মূলত অ্যাডমিশন, বিশেষ করে অ্যাডমিশনের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, সাধারণ জ্ঞান, ইংরেজি, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের বই সম্পর্কে এবং আমার অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আমি একটু আমার এই ভিডিওটা শেয়ার করে নেই, তারপর আমি অ্যাকচুয়ালি মেইন কথায় আসছি। সো তোমাদের কারো যদি প্রশ্ন থাকে অলরেডি তোমরা প্রশ্নগুলো করতে পারো। অনেকেই সালাম জানিয়েছ। ওয়ালাইকুম আসসালাম মাহির, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু শেয়ার করে নিই আমার গ্রুপগুলোতে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আগে তোমরা প্রশ্ন করতে পারো, আমি সেটার আনসার দিয়ে দিব। ওকে, আচ্ছা, প্রথমত আসি একটা কমন প্রশ্ন নিয়ে। যখন আমি করোনা ভাইরাস তোমাদের বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলো, তোমাদের দুইটা বইয়ে আমি দেখলাম, একটা হচ্ছে লেকচার পাবলিকেশনস এবং কাজল ব্রাদার্স। এই দুইটা বইয়ে করোনা ভাইরাস অ্যাড করা হয়েছে। হাসান স্যারের বইয়ে মনে হয় না অ্যাড করা হয়েছে, অথবা নতুন হাসান স্যারের বই এসেছে কিনা এখন আমার জানা নাই। তো অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমরা যারা এবার পরীক্ষার্থী তাদের কি এটা পড়তে হবে কিনা, আর কেউ কেউ বলেছো যে ভাই আমরা 2021 সালের পরীক্ষা, আমাদের কি পড়তে হবে কিনা। সো সেটা নিয়ে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে। এইচএসসি পরীক্ষার্থী তাদের হয়তোবা প্রশ্ন আগেই হয়ে গেছে, সো করোনা ভাইরাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তাদের নেই, কিন্তু অ্যাডমিশন টেস্টে কিন্তু তাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এর কারণ হচ্ছে অ্যাডমিশন টেস্ট কিন্তু তাদের এখনও হয়নি। আমি আবারও বলছি, এবার যারা পরীক্ষার্থী অ্যাডমিশন টেস্ট কিন্তু তাদের এখনও হয়নি। তো যেহেতু অ্যাডমিশন টেস্ট তাদের এখনও হয়নি, আর করোনা ভাইরাস যেহেতু বইয়ে অ্যাড হয়েছে, বলে রাখি এই যে বইটা বের হলো, এমন না যে এই বইটা আমাদেরকে ফলো করতে হবে অ্যাডমিশনে, বরং এরপরে আরও একটা বই কিন্তু বের হবে। তোমরা জানো কিনা আমি জানি না, অ্যাডমিশনের ঠিক 2 থেকে 2.5 মাস আগে আরও একটা বই বের হবে এবং সেই বইয়ের ইনফরমেশনগুলোই কিন্তু এক্সট্রা ইনফরমেশনগুলো আমাদেরকে পড়তে হবে। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা ধরেন 1-2 বছর আগে থেকে যে বইটা পড়েছি, নতুন যে বইটা আসলো, তো এরকম কি কোনো রেকর্ড আছে যে নতুন বইয়ের যে এক্সট্রা ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো থেকে কি মেডিকেলের প্রশ্ন এসেছে, এরকম কোনো রেকর্ড আছে কি না। তো আমি এখানে একটা ছোট্ট জিনিস বলতে চাই। ফিজিক্সের বেলায় ইসহাক স্যারের বইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম আমার মনে আছে, আমার ভাই যেবার পরীক্ষা দেয়, তো যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ভাই যেবার পরীক্ষা দেয় অথবা তার আগের বছর, আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না। তো যে ইসহাক স্যারের বইটা ওরা কিনেছিল ওদের সময়ে, তো মজার বিষয় হচ্ছে পরীক্ষার ঠিক 2 মাস আগে নতুন যে ইসহাক স্যারের বই আসলো বাজারে। তোমরা জানো যে ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীতে প্রচুর প্রশ্ন দেওয়া আছে। প্রচুর কেন বললাম না, হোক 50-60টার উপরে প্রশ্ন দেওয়া আছে। এবং তোমরা খেয়াল করলে দেখবা, একবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফিজিক্সের যে 20টা প্রশ্ন আসে, এই 20টার মধ্যে 10-এরও উপরে, আমার এক্স্যাক্ট মনে নাই সংখ্যাটা, বাট 10-এর নিচে না, 10-এর উপরে প্রশ্ন হুবহু ইসহাক স্যারের অনুশীলনী থেকে এসেছে। আমি আবারও বলতে চাই জোর গলায়, যেটা একদম সত্যি কথা, যে মেডিকেলের 4-5 বছর আগে হয়তোবা যে ইসহাক স্যারের অনুশীলনী থেকে হুবহু কতটা প্রশ্ন, 10-এর উপরে প্রশ্ন কিন্তু কমন পড়েছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ইসহাক স্যারের বইয়ের অনুশীলনী থেকে প্রশ্নগুলো কমন ছিল, সেই ইসহাক স্যারের বইটা কিন্তু ঠিক পরীক্ষার 2 মাস আগে এসেছে। অর্থাৎ আগের ইসহাক স্যারের বইয়ের অনুশীলনীতে ওই প্রশ্নগুলো কিন্তু ছিল না। নতুন বই এসেছে বাজারে, প্রশ্ন অ্যাড হয়েছে এবং সেই প্রশ্ন থেকেই কিন্তু পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে। সো এই কারণে আমি যেটা বলতে চাই যে করোনা ভাইরাস এবছর বোর্ড পরীক্ষায় না আসলেও
এবার যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য অবশ্যই পড়তে হবে, এবং এরপরে তোমরা যারা আছো শুধু করোনা ভাইরাস না, নতুন বইয়ে যাই আসবে ভাই তোমাকে তাই পড়তে হবে। তুমি অ্যাডমিশনের 2 মাস আগে যে বইটা বের হবে সেই বইটাই তোমাকে ফলো করতে হবে, প্রশ্ন আসুক না আসুক। সো কারণ হিসেবে যদি আমি বলি সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যতটুকু আমরা শুনেছি আমাদের আরও সিনিয়রদের কাছ থেকে, সেটা হচ্ছে ধরো কিনেছো 2 বছর আগে, কিন্তু ধরো এবছর মেডিকেল পরীক্ষা হবে, তো যাকে প্রশ্ন করার দায়িত্ব দেওয়া হবে ওনাকে কিন্তু বলা হয় যে আপনি এতটা প্রশ্ন জমা দিবেন। এভাবে কয়েকজন মেবি প্রশ্ন জমা দেয়, এর মধ্যে থেকে বাছাই করে এনার কয়েকটা নিয়েই কিন্তু প্রশ্ন সাজানো হয়। ধরো বায়োলজির জন্য, এটা আমার শোনা কথা, আমি এক্স্যাক্ট জানি না, বায়োলজির জন্য 5 জন টিচারকে সিলেক্ট করা হলেন এবং বলা হলো, এবং ওনাদেরকে আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়, কয়েকদিন হয়তো বা আলাদা একটা জায়গায় রাখা হয়, তারা যাতে বাইরে কারোর সাথে সংযোগ করতে না পারে, যোগাযোগ করতে না পারে। তো মনে করো 5 জন সিলেক্ট করা আছে বায়োলজির প্রশ্নের জন্য, তারা প্রত্যেকেই 20টা করে প্রশ্ন দিলেন এবং টোটাল 100টা প্রশ্ন জমা হলো। কিন্তু আমরা জানি বায়োলজির প্রশ্ন হয় কতটা, বায়োলজির প্রশ্ন হবে 30টা। সো সেট যেহেতু অনেকগুলো থাকে, সো এভাবে সেট এতে এই প্রশ্নগুলো রাখা হয়, সেট বিতে এই প্রশ্নগুলো রাখা হয়, সো এভাবেই কিন্তু রাখা হয়, এবং সেটা কিন্তু পরীক্ষার কয়েক মাস আগে করা হয়। তো যখন ওনাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় ওই সময় কিন্তু বাজার থেকে বা লাইব্রেরি থেকে বই কেনা হয়, এবং ওই সময় ডেফিনেটলি তুমি 2 বছর আগে যে বইটা কিনেছো সেই বইটা অবশ্যই লাইব্রেরিতে পাওয়া যাবে না, তাই না? তোমরা যারা পরীক্ষার্থী, তোমাদের কাছে যে বইটা আছে সেই ফার্স্ট ইয়ার থেকে, এখন তুমি মার্কেটে কিন্তু সেই বইটা পাবে না, ডেফিনেটলি পাবে না। তার মানে অবশ্যই অ্যাডমিশনের জন্য নতুন বই তোমাকে পড়তে হবে, এটাই হচ্ছে ফাইনাল কথাবার্তা। ওকে, তোমরা কোনো প্রশ্ন করছো কিনা আমি একটু দেখি। আচ্ছা, আমরা অ্যাডমিশন নিয়ে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকলে, আমি অনেকদিন পর লাইভে আসলাম, ভাবলাম তোমাদের কিছু প্রশ্নের আনসার দিই। অনেকে অনেক প্রশ্ন করছিলা, তোমাদের কোনো ফ্রেন্ডদেরকে মেনশন করো যাদের মনের মধ্যে এরকম প্রশ্ন আছে, অথবা তোমরা এটা শেয়ার করে দিতে পারো যদি মন চায়। ওকে, তো এই গেল ভাইয়া বইয়ের বিষয়। এখন কোন বই পড়বা, আমার কথা হচ্ছে অ্যাডমিশনে তোমরা যদি মেডিকেলের কথাটা যদি আমি বলি, সত্যিকার অর্থে একটা করে বই যদি তোমরা ফলো করো তাহলে 90-95% প্রশ্ন তুমি হুবহু কমন পাবে। একটাই কথা, আজমল স্যার প্রাণীবিজ্ঞান, হাসান স্যার উদ্ভিদ বিজ্ঞান, ইসাক স্যার ফিজিক্স অ্যান্ড হাজারি স্যার কেমিস্ট্রি। ওকে, তোমরা যদি অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারো যে এই বইগুলো থেকে যে কোনো ইনফরমেশন যদি আসে আমি আনসার করতে পারবো, ভুল হবে না, তাহলে আমি ইনশাল্লাহ বলছি সাধারণ জ্ঞান ইংলিশে যদি মোটামুটি তোমরা মার্কস নিতে পারো, ক্যারি করতে পারো, তাহলে তুমি অবশ্যই একটা ভালো মেডিকেলে চান্স পাবে। খেয়াল করো, তোমরা সবসময় যেটা হয় 2-1টা প্রশ্ন, যেমন এবছর বায়োলজিতে 3টা বা 4টা প্রশ্ন অন্য বই থেকে হয়েছে। এর মধ্যে একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভের যেটা, সেটা কাজল ব্রাদার্স এই পাবলিকেশনসের বইয়ে দেখলাম আছে, আরও অন্যান্য পাবলিকেশনসে থাকতে পারে, কিন্তু এটা কিন্তু আজমল স্যারের ছিল না। সো এখন এই একটা প্রশ্ন আজমল স্যারের ছিল না, এই কারণে যদি এই একটা প্রশ্নের জন্য বা 2টা প্রশ্নের জন্য তুমি যদি বাকি 11টা বইয়ের ইনফরমেশন যেটা তুমি আগে কখনোই পড়োনি সেই জিনিসটা যদি তুমি এখন নিজে পড়ে মাথায় ঢোকাও, তাহলে তোমার আজমল স্যারের এই তথ্যগুলো কিন্তু মনে থাকবে না। এখন তোমার কাজ হচ্ছে আজমল স্যার 100% শেষ করা। এখন এক্সট্রা বইয়ের তো অনেক তথ্য আছে, এখন তুমি কোনটা পড়বা এটা কিন্তু তুমি যদি আগে থেকে না পড়ো তোমার জন্য জানা কিন্তু খুব টাফ। এটা তোমাকে হেল্প করতে পারে তোমাদের যদি কোনো কোচিং করো সেই কোচিংয়ের ভাইয়া, যদি কারো কাছে প্রাইভেট পড়ো, বাসায় প্রাইভেট পড়ো, ব্যাচে পড়ো, সেই ভাইয়াই কিন্তু তোমাকে হেল্প করতে পারে যে এই এক্সট্রা ইনফোগুলো পড়ো। যেমন আমি একদম সত্য করে বলছি, রয়্যাল কোচিংয়ে আমি ক্লাস নেই, এবং সেখানে বিকেল 4টার ব্যাচে তোমরা যারা পড়েছে রয়্যাল কোচিং বা যদি এখন শুনে থাকো, এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের যে 3, 7, 9, 10 করোটিক স্নায়ুগুলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হিসেবে কাজ করে, এই জিনিসটা কিন্তু আমি ওদেরকে ক্লাসে পড়িয়েছি। এবং চান্স পাওয়ার পর রবিউল নামে একটা ছেলে, হ্যাঁ, তার সাথে যখন আলোচনা হলো যে ভাই এটা তুমি পেয়েছো কিনা, আমি তো ক্লাসে পড়াইছিলাম,
এবং সে কিন্তু বলল যে হ্যাঁ ভাই, এটা আমি কিন্তু বইয়ে সুন্দর করে আপনি বলেছিলেন, নোট করে রেখেছি। সো এই ব্যাপারটা এটা অ্যাকচুয়ালি এমনও হয়েছে যে দুইটা ব্যাচে, এমনকি আমি বলি আমার আমার কতটা কষ্ট লাগছে, কিন্তু কষ্ট পাই না যেহেতু আমার বোন চান্স পেয়েছে। আমার বোন মানে হয় কি, পড়াতে পড়াতে সব কিছু তো আর মানে দুই একটা তথ্য কিন্তু মিস যায়। সো রয়্যালে আমার বোন যে ব্যাচে পড়তো ওই ব্যাচে আমি এনিহাউ এই তথ্যটা না দেইনি, কিন্তু আবার 4টার ব্যাচে বা আরও 2-1টা ব্যাচে কিন্তু আমি দিয়েছি। তো আমার বোন কিন্তু এই প্রশ্নটা পায় নাই। সো আমি বলি হায় আল্লাহ, আমি তোদের ব্যাচেই পড়ালাম না বা আলাদা করে তোকে বললাম না, কারণ আমিও জানতাম না যেটা আসবে। কিন্তু এই তথ্যটা কিন্তু আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমাদের সময়ের বইয়ে আজমল স্যারের বইয়েই কিন্তু ছিল। তো এই কারণেই আমি কিন্তু পড়াতে পড়াতে ওই তথ্যটা দিতাম। কিন্তু দেখো যে ব্যাচগুলোতে বলেছি ওরা কিন্তু নোট করেছে, পেয়েছে। সো কখন কোনটা কাজে লাগবে সেটা কিন্তু আমরা জানি না। তো এ কারণেই কিন্তু যারা অনেক বছর থেকে পড়ায়, যারা অভিজ্ঞ, সো আমি ধরো এখন 9টা বই কিন্তু ঘাটাঘাটি করে যে তথ্যগুলো ইম্পর্টেন্ট তোমাকে বলতে পারবো বা অন্যান্য টিচাররা পারবে, কিন্তু তোমার পক্ষে কিন্তু এখন সম্ভব না। সো আমি যেটা বলতে চাচ্ছি, একটা একটা করে বই 100% তুমি শেষ করো। যদি তুমি ওই জায়গা থেকে, ওই বই থেকে প্রশ্ন আসে আর কোনো কিছু ভুল না করো, আমি একদম বলছি যে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবে। কারণ যারা এবার সেকেন্ড টাইমার, তোমার যদি আশেপাশে কোনো সেকেন্ড টাইমার থাকে, তুমি একটু জিজ্ঞেস করো সেকেন্ড টাইমার কাউকে যে আপু বা ভাইয়া আপনি যে চান্স পাননি, আপনি শুধু আমাকে একটু কাইন্ডলি বলেন তো আপনি কিছু প্রশ্ন তো ভুল করেছেন দেখে চান্স পাননি। তো যে প্রশ্নগুলো আপনি ভুল করেছেন এই প্রশ্নগুলো কি কোনো কোচিংয়ের ভাইয়া বা প্রাইভেট ভাইয়া আপনাকে কি কখনো দাগিয়ে দেয়নি? অবশ্যই কোচিং সেন্টার ভাইয়ারা তাদেরকে দাগিয়ে দিয়েছে। এই দাগানো তথ্য, এবং সেটা অবশ্যই আজমল স্যার, ইসাক স্যার, তপন স্যার, হাসান স্যারের বইয়েই ছিল, কিন্তু তারা ভুল করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ওই বইয়ের ইনফরমেশনগুলো তারা কিন্তু ভুল করেছে। এমন তুমি কাউকেই দেখাতে পারবা না যে ইসাক স্যার, তপন স্যার, আজমল স্যার, হাসান স্যারের সকল প্রশ্ন পেয়েছে কিন্তু চান্স পায়নি। যারা ভুল করেছে, চান্স পায়নি, তারা এই বইয়ের তথ্যগুলোই ভুল করেই কিন্তু চান্স পায়নি। সো আমার একটাই কথা যে একদম হতাশ হয়েও না। বিভিন্ন বা কোন বই পড়বো, আমরা তো ইন্টারে এটা পড়েছি, অ্যাডমিশনে কি পড়বো, তবে যারা তোমরা ইন্টারে তপন স্যারের বই পড়েছো তারা অবশ্যই ইসাক স্যারের বইটা অবশ্যই পড়তে হবে। ইন্টারে যারা কেমিস্ট্রি অন্য বই পড়েছো তাদেরকে অবশ্যই হাজারি স্যার অবশ্যই পড়তে হবে। আমি বইগুলো আবার বলি যদি আগে একটু ভুল হয়ে থাকে, হাসান স্যার, আজমল স্যার, ইসাক স্যার অ্যান্ড হাজারি স্যার। সো এই 4টা তুমি ঠেকাও। এখন কিভাবে ঠেকাবা সেটা তোমার ব্যাপার, এটা নিয়ে আমি একটু সামনে আসছি। তো এই গেল। কারো কোনো প্রশ্ন? শামীম রেজা বলেছে প্যারাসিম্পেথেটিক স্নায়ু 3-7-9-10। আচ্ছা, অনেকে দেখছো। তানবার হায়দার বলেছে ভার্সিটি ইউনিট নিয়ে বলেন কিছু। আচ্ছা তানবার, কিছু মনে করো না, মাফ করে দিও, এটা সবাই কমন মিস্টেক করে। মানে আমি একটু খুঁতখুঁতে স্বভাবের এবং আমি টিচার, তাই আমার ভুলটা চোখে পড়ে, এবং আমি বলে দিচ্ছি লজ্জা পাওয়ার কিছু নেই। শুধু ভার্সিটি হলে ভি এর পর এ হবে, আর ইউনিভার্সিটি হলে তখন ভিই হবে। তুমি স্পেলিংগুলোও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসে। সো এটা হচ্ছে জনস্বার্থে একটা কথাবার্তা, তোমরা অনেকেই কিন্তু এটা ভুল করো। ওয়েলকামের মতো WELL দিয়ে দাও। আমি বলছিলাম, আর অনেকেই ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়ি, গাজী আজমল অ্যান্ড শফিউর রহমান স্যারের ফার্স্ট পেপার বই কিনেছি, এটা কেমন হবে? আচ্ছা, কোন তোমার উদ্দেশ্যে বলি, তুমি যে আজমল স্যারের বই কিনেছো, সো ইনশাআল্লাহ এই বইটা শুরু থেকে, আমি শফিউর স্যারের বই, ওনার হয়তো আরও অনেক রাইটার আছে তো এক বইয়ের, আমি ঠিক মনে পড়ছে না যে কোন বইটা। তো বই কিনলে তো লস নাই, তুমি যদি আরও 4-5টা বই কেনো তুমি বেশি পড়বা, কিন্তু আমার কথা হচ্ছে একটা বইকে মেইন হিসেবে ধরো তুমি একটা টপিক, সে প্রতিসাম্যতার কথা বলি, আজমল স্যারের প্রথম চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট টপিক প্রতিসাম্যতা, তুমি আজমল স্যারের বই থেকে প্রথমে এটা পড়ে ফেললে, ওকে। এখন যদি তোমার মনে হয় তোমার আরও 5টা বই আছে, তাহলে সেই 5টা বইয়ে প্রতিসাম্যতার কি কি এক্সট্রা আছে সেই জিনিসগুলো তুমি আজমল স্যারের বইয়ে কিন্তু লিখে রাখতে পারো। বুঝতে পেরেছো? সো এভাবে তুমি পড়তে পারো। আশা করছি যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসমাউল বলেছে ভাইয়া ফার্স্ট ও সেকেন্ড এর দুটোর জন্যই কি ইসাক স্যার? হ্যাঁ, সব কিছুর জন্যই ইসাক স্যার। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে শামীম রেজা বলেছে ভাইয়া রয়্যাল গাইডগুলো কেমন হবে? ডেফিনেটলি রয়্যাল গাইড আমিও আমার সময় পড়েছিলাম, তবে রয়্যাল গাইড আমাদের সময় এতটুকু ছিল, এতটুকু রয়্যাল গাইডের মধ্যেই সব কিছু ছিল। এবং তোমরা জানো
যে আমি এখনও রয়্যাল কোচিংয়ে ক্লাস নেই এবং রয়্যাল গাইডের কিন্তু 5 বছর বায়োলজিটা আমি এডিট করেছি, সেই সুবাদে হয়তো বা ওই বই আমারও নাম থাকতে পারে, আমি জানি না এখন রেখেছে কিনা, কারণ লাস্ট কয়েক বছর আমি এডিট করি না। সো মেডিকেলের জন্য বাইবেল বলা হয় রয়্যাল গাইডকে, কিন্তু আমার কাছে মনে হয় বর্তমানে রয়্যাল গাইডটা যদি একটু আগে থেকে পড়ো তাহলে তোমরা একটু বেশি উপকৃত হবা, কারণ এখন হয় কি তোমরা সব সময় চাও না শর্টকাট তোমরা চাও। সো এখন যদি তুমি পুরো রয়্যাল গাইড একটা সেট কিনো, এত বড় হবে, তুমি দেখে ভয় পেতে পারো, কিন্তু এই রয়্যাল গাইডটা যদি তুমি শুরু থেকে পড়ো, আশা করি এটা তোমার জন্য অনেক বেশি উপকার হবে। তো যেহেতু এখন যদি তোমার মনে হয় যে না আমি এখন কিনে, আলটিমেটলি রয়্যাল গাইডে কী করা আছে জানো, ওই যে এক্সট্রা যে 9-10টা বইয়ের ইনফো সবগুলোই কিন্তু যতটুকু পেরেছে ওখানে দেওয়া আছে। সো ডেফিনেটলি এই বইটা অনেক 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 বেশি ভালো, কিন্তু বই দেখে ভয় পেতে পারো। তাই যারা ধরো এখন নিউ সেকেন্ড ইয়ার আছে, নিউ ফার্স্ট ইয়ার আছে, তারা যদি চায় এখন থেকে কিন্তু কিনে পড়তে পারে। আর এখন যারা অ্যাডমিশন, তারা এখন পড়ে অনেকেই ভয় পেতে পারে, বাট যাদের গাট আছে যে না আমি ইনশাল্লাহ পারবো, তারা ডেফিনেটলি এটা কিনে নেবে। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পার্টটা তার একটু হার্ড লাগে, ধরো তার বায়োলজি প্রিপারেশন খুব ভালো আছে, ফিজিক্সও খুব ভালো আছে, তার প্রবলেম হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, তো যেহেতু রয়্যাল গাইড পার্ট করা আছে, তুমি শুধু কেমিস্ট্রি পার্টটা কিন্তু নিতে পারো, কারণ সেখানে আলাদা করে সাধারণ জ্ঞান আছে, ইংলিশ আছে। তুমি ধরো ইংলিশের জন্য অন্য একটা বই কিনেছো, সেটা যে কোনো বই হতে পারে। এখন তুমি চাচ্ছ যেহেতু রয়্যাল গাইড আগে একসাথে সবই ছিল, এখন পার্ট করেছে, তুমি চাইলে কিন্তু ইংলিশটার নাও কিনতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা, এক্সাম দেওয়ার জন্য কোনটা কোচিংকে সাজেস্ট করবেন ভাই? আচ্ছা, এখন যেটা বিষয় কোচিংয়ের বিষয়ে, শামীম রেজা, তুমি জানো যে আসলে কি আমি তো রয়্যাল কোচিংয়ের সাথে এখনও জড়িত। তো যেহেতু আমি একটা কোচিংয়ের সাথে জড়িত, সো আমি কোনো কথা বললে সেই কোচিং এর কথাই বলবো। সো কারণ আমি আমার নিজের বোনকেও কিন্তু সেই কোচিংয়েই ভর্তি করিয়েছি, কারণ এটা অ্যাকচুয়ালি পক্ষপাতিত্ব বলতে পারো। ধরো ব্যাপার, রয়্যালকে আমি আমার প্রতিষ্ঠান হিসেবে কিন্তু দেখি, বুঝতে পেরেছো? এখন আমি সারা বাংলাদেশের অন্যান্য কোচিংকে কিন্তু কম্প্যারিজন এখানে আনবো না, কারণ এই কোচিং রিলেটেড ব্যাপারটাতে আসলে আমি কখনো লাইভে এসে একটা ভালো পরামর্শ দিতে পারবো। আমি একটা কোচিংয়ের সাথে জড়িত, যদি আমি কোনো একটা কোচিংয়ের সাথে জড়িত না থাকতাম, তাহলে ওভারঅল আমি রিসার্চ করে হয়তো কোনো একটা ভালো কোচিংয়ের কথা যদি থাকতো বলে দিতাম। সো আমার কাছে মনে হয় কোচিং রিলেটেড একাধিক জায়গায় এক্সাম তোমরা দিতে পারো, বাট শুরু থেকে না, অবশ্যই শেষে। তুমি যে কোনো একটা কোচিং করবে, এবং আমি আবারও বলছি ভাই প্লিজ, যে কোনো একটা কোচিং করবে, কিন্তু শেষের দিকে তুমি পরীক্ষা সব কোচিংয়ে দিতে পারো। সো এই ব্যাপারটা নিয়ে একটু হালকা বলি। তোমরা অনেকেই ভাবো যে এই কোচিংয়ে অনেক স্টুডেন্ট, তাহলে সেখানে পরীক্ষা দিলে মনে হয় সারা বাংলাদেশের স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করতে পারবো, কিন্তু দেখো অনেক কোচিংই আছে যে তারা প্রথম দিকের পরীক্ষাগুলো কিন্তু একটা ব্যাচ ওয়াইজ নেয়, অর্থাৎ এক ব্যাচে 50 জন আছে, সেই 50 জনের কিন্তু পরীক্ষা নেয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে শুরু থেকে যদি তুমি 2-3টা কোচিং করে পরীক্ষা দাও তুমি বেনিফিটেড হবা। তোমাকে পরীক্ষা যদি দিতে হয়, তুমি সবার শেষে সব কোচিংয়েই পারলে তুমি ভর্তি হয়ে যাও পরীক্ষার জন্য, কিন্তু শুরু থেকে তুমি একটা কোচিংই করবা। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। আর যদি আরও ভালো হয়, যদি একটু চালাকি করতে পারো, সেটা হচ্ছে 4 জন ফ্রেন্ড আছো মেসে, আমরা এরকম করতাম। আমি রংপুরে আমি রয়্যাল কোচিংয়ের স্টুডেন্ট ছিলাম, তো আমার একটা ফ্রেন্ড ছিল আরেকটা কোচিংয়ের, এবং আরেকটা ফ্রেন্ড ছিল অন্য একটা কোচিংয়ের। সো আমরা কী করতাম যে আমি রয়্যাল কোচিংয়ের পরীক্ষা দিয়ে যে প্রশ্নটা নিয়ে আসলাম সেটা ওদেরকে দিতাম, ওর প্রশ্ন আমরা নিতাম। সো এভাবে কিন্তু আলটিমেটলি কি কোচিংয়ে ভর্তি হওয়ার উদ্দেশ্যটা কি, প্রশ্নটা অ্যানালাইসিস করা, যাচাই করা, অ্যান্ড ফাইনালি ওই কোচিংয়ের স্টুডেন্টদের সাথে কম্পেয়ার করা। তো তুমি যদি মনে করো যে না আমি কম্পেয়ার করতে চাই না, কিন্তু প্রশ্নটা অ্যানালাইসিস করতে চাই, তো এটা কিন্তু খুবই জরুরি। এর কারণ হচ্ছে ধরো তুমি একটা কোচিংয়ে তুমি ভর্তি হয়েছো, ওই কোচিংয়ে বায়োলজির প্রশ্ন ধরো যারা করছেন তারা কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন করছেন। আবার তুমি অন্য একটা কোচিংয়ের যদি প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা যে একই টপিক থেকে প্রশ্ন, কিন্তু প্যাটার্নটা না একটু আলাদা, কারণ সেখানে কিন্তু প্রশ্ন করছেন আলাদা লোক। সো এরকম বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো মাঝে মধ্যে হয় তুমি যদি একই কোচিংয়ে ধরো আমি একটা টপিক তোমাদেরকে পড়ালাম বায়োলজির, এখন আমি যদি এই টপিকের উপর কালকে পরীক্ষা নেই, তোমরা কিন্তু অনেকটাই বুঝে যাবা যে ভাইয়া কি প্রশ্ন করবে, কারণ আমি কিন্তু অলরেডি যে রকমভাবে প্রশ্ন করব, যে জায়গায় ভুল হতে পারে, যে জায়গায় খটকা লাগতে পারে, আমি কিন্তু ক্লাসে ক্লিয়ার করে দিব। সো এ কারণে যদি ধরো তুমি আমার কাছে পড়েছো, বাট প্রশ্নটা যদি আমি না করি, প্রশ্নটা যদি অন্য একটা বইয়ের প্রশ্ন হয়, তখন কিন্তু তোমার পড়াটা কেমন হলো তুমি কিন্তু ভালো ধরতে পারবা।
বুঝতে পেরেছো? ধরো আমি একটা ক্রিটিক্যাল প্রশ্ন করলাম, সেই ক্রিটিক্যাল জিনিসটা কোনটা ভুল হতে পারে আমি ক্লাসে বলে দিয়েছি, তাহলে তো তুমি এটা পারবেই। বুঝতে পেরেছো? ওকে, সিদ্রাতুল বলেছে ভাইয়া কেউ যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় সামহাউ চান্স না পাইলে যদি সে মেডিকেলে এক্সাম দেয় তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা আচ্ছা কেমন থাকে, কারণ তখন তো বায়োলজি পড়ে না ওইভাবে। আচ্ছা, আমি অনেক দেখেছি ইঞ্জিনিয়ারিং কোচিং করা স্টুডেন্টরা মেডিকেলে চান্স পেয়েছে। এটার পেছনে কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে মেডিকেলের প্রশ্নটা যে সহজ হচ্ছে, এত সহজ হচ্ছে, তো সেক্ষেত্রে যেটা হয় যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছে বা বুয়েটে বা রুয়েটে কুয়েটে চুয়েটে চান্স পাওয়ার যারা যোগ্য, তারা তো এমন না যে দীর্ঘদিন তারা বায়োলজি পড়েনি, তা তো না। 3 মাস আগেই পরীক্ষার, ধরো 3 মাস আগেই তারা একটা বড় পরীক্ষা দিয়েছে বায়োলজির উপর, এবং যে প্রশ্নগুলো তারা বোর্ড পরীক্ষার জন্য পড়েছে বা যে প্রশ্নগুলো তারা বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, একই টাইপ প্রশ্ন মেডিকেলে আসছে। ফলে কিন্তু তাদের আলাদা করে বায়োলজি প্রিপারেশন না নিলেও তারা কিন্তু ভালো করছে। যেমন দেখো, তুমি বোর্ডের জন্য যেভাবে ম্যাথ পড়েছো বা ফিজিক্স পড়েছো, এখন তুমি যদি বুয়েট প্রিপারেশনের জন্য একই রকম ম্যাথ না, কিন্তু একটু হায়ার লেভেলের ম্যাথ করতে হয়। কিন্তু বায়োলজিতে যদি এরকম একটা সিস্টেম থাকতো যে বোর্ড পরীক্ষায় যে টপিকগুলো পড়ানো হয় বায়োলজিতে একটু হায়ার লেভেলের, অর্থাৎ চিন্তা ভাবনা করে আনসার করার মতো প্রশ্ন যদি থাকতো, তাহলে তুমি একটা চিন্তা করতে, হ্যাঁ আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি কিন্তু বায়োলজি পড়িনি, তাহলে ওই হায়ার লেভেলের চিন্তাগুলো তো আমি করিনি, সো আমি তো পারবো না। সো তা কিন্তু না, বরং যারা চালাক তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিবে, নিয়ে যদি তার বায়োলজি একটু পড়া থাকে তাহলে বায়োলজি আর কোথাও পড়ার দরকার নেই। আর যদি মনে হয় বায়োলজি আমার ঘাটতি আছে, তাহলে হয় কোনো একটা টিচার বাসায় রেখে বায়োলজি পড়িয়ে দিল, অথবা বায়োলজি কোনো একটা ব্যাচে সে আলাদা করে পড়তে পারে, কারণ বায়োলজির জন্য আলাদা করে তার মেডিকেল কোচিংয়ে ভর্তি হওয়ার দরকার নেই। সো আশা করি এইভাবে প্রিপারেশন নিলে এবং যদি উপরওয়ালা সহায় থাকে, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং কোচিং করে চান্স পাবে। ওকে, আচ্ছা আমি এবার আমার কিছু যেটা বলতে আমি এসেছি। মাহির ভাইয়া কিছু কমেন্ট মিস্টেক হলে পরে কষ্ট করে উত্তর দিয়েন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আমি আমার কিছু যেহেতু আমি আমার গ্রুপে এসেছি পাবলিকলি, আমার কিছু কোর্স নিয়ে অনেকেই অনেক জিজ্ঞেস করছো বা বিভিন্ন সময় আমি কিছু স্ট্যাটাস দেই যে এটা সব মিলে আমি একটু ক্লিয়ার করতে চাই। পাশাপাশি তোমরা জানো যে ফিনিশিং টাচ নামে আমি কিছু বই বের করছি, বা ইনশাল্লাহ সেটা সেপ্টেম্বরের 1 তারিখের দিকে আসবে। সো এইগুলো কেমন হচ্ছে, সো যদিও বুক রিভিউ বলতে কোনো একজন ক্রেতা বইটা কিনে তার কেমন লেগেছে সে ব্যাপারটাকে এক্সপ্লেইন করবে, এটাই হচ্ছে ভালো বুক রিভিউ। কিন্তু আমি আমার বই নিজে রিভিউ করছি, তার মানে বুঝোই আমার বই খারাপ হলেও সেটার আমি ভালোই বলবো, সো এটাই স্বাভাবিক। তো আমি একটু তোমাদেরকে ব্যাপারটা বলে দেই যে কিভাবে অ্যাকচুয়ালি রিভিউ বলতে, আমার ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু এর আগে কখনোই বের হয়নি। আমি অলওয়েজ বায়োলজি যে বইটা, সেই ফিনিশিং টাচ বই, এটা আমি যখন ঢাকায় ছিলাম 2016 সাল, তখন থেকে কিন্তু ফিনিশিং টাচ বইটা কিন্তু আমি বের করে আসছি। সো আমি যদি একটু বায়োলজিটা আসলে যারা তোমরা কিনেছো বা যারা পড়েছো, যদি এরকম কেউ থাকো তারা ভালো করেই জানো, এবং আমি যেহেতু বায়োলজি পড়াই, সো যারা আমার সম্পর্কে জানে তারা ইনশাল্লাহ বায়োলজিতে একটা আস্থা আমার উপর রাখতে পারে। সো আমি একটু ফিজিক্স এবং কেমিস্ট্রি বই দুইটা কেমন হচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম এই দুইটা বই রিলিজ হচ্ছে, তাহলে এই দুইটা কেমন হচ্ছে সেটা নিয়ে যদি আমি একটু বলি। তো ফিজিক্সের যে বিষয়টা, আমি একটা বই সাথে আছে আমার, আমি ধরো তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। এটা ইসাক স্যারের বই, এবং এটা ভৌত আলোক বিজ্ঞানের। আমি একটা ছক তোমাদেরকে দেখাচ্ছি, যদিও পেজটা উল্টে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি যে তোমরা একটু বুঝতে পারছো পেজটা উল্টানো। সেটা হচ্ছে এখানে বিভিন্ন যে রশ্মি আছে, আমি একটু এখন মুখে মুখে বলে দিই যে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, দেন অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি, দৃশ্যমান আলো, এই যে একটা আমি বড় ছক দেখালাম। সো এখন আমি তোমাদেরকে যে ব্যাপারটা বলি, শুধু একটা ছক না, এরকম প্রত্যেকটা অধ্যায়ে অনেক বড় বড় কিছু ছক আছে যেগুলো টোটালি মুখস্থ বিদ্যা। এবং কষ্টের বিষয় হলে সত্য যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই
মুখস্থ বিদ্যা টাইপ থেকেই প্রশ্ন বেশি আসে। তোমরা যদি আগের বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পাবে, যেমন আমি মেডিকেলের 18-19 সালের একটা সলিউশন দিচ্ছিলাম ফিজিক্স, সেখানে আমি প্রথম 4টা না 3টা প্রশ্ন সলিউশন দিয়েছি। এর মধ্যে একটা প্রশ্ন কিন্তু এসেছিল শব্দের ওই 4টা থেকে, তীব্রতা লেভেল থেকে। তাহলে আমার কাছে মনে হয় যারা অনেক ভালো ভালো ফিজিক্স টিচার আছেন, এই যে ছকটা আমি তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু টোটালি ভাবে মুখস্থ বিদ্যার পড়া, এবং এটা কিন্তু আসলে কি বোঝাবো বলো, এখানে কোনো ফিজিক্স টিচার বা কি বলবে তোমাকে? সো এটা কিন্তু ওনারা হয়তোবা সর্বোচ্চ বলে দিবেন যেটা 100% ইম্পর্টেন্ট ফর মেডিকেল এমসিকিউ, বোর্ড এমসিকিউ, তোমরা এটা একদম যেভাবে পারো মুখস্থ রাখবা। তো এভাবে অনেকগুলো টপিক প্রত্যেকটা অধ্যায়ে আছে যেগুলো টোটালি মুখস্থ বিদ্যা। সো আমরা যেটা করেছি, যেহেতু ফিজিক্স বোঝানোর বিষয়, যে জিনিসটা বোঝানোর সেটা আমরা ভেঙে 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 দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2, এত বড় ফিজিক্স বইয়ের পুরোটা সব তথ্য কিন্তু মেডিকেলে লাগবে না বা আসে না। যে তথ্যটা মেডিকেলে আসে বা মেডিকেলের জন্য টিচাররা দাগিয়ে দেয়, সেই দাগানো তথ্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে, এবং অন্যান্য বই এক্সট্রা কোনো ইনফো আছে কিনা, এবং ওই টপিকটা কোন সালে কত বছর এসেছিল সেইগুলো সহ অ্যাড করা আছে। এবং সবচেয়ে চমৎকার যে বিষয়টা হচ্ছে, আমি এই বইটা তো পড়েছি, তাহলে এই ছকটা তো আমি মুখস্থ করেছি। তাহলে এই ছকটা আমি কিভাবে মুখস্থ করেছি? সো অবশ্যই আমি কোনো একটা ট্রিক্স দিয়েছি, মুখস্থ করেছি, অথবা বুঝেও যদি মুখস্থ করা হয়, করেছি তো। সো আমি যেভাবে মুখস্থ করেছি এক্স্যাক্টলি আমি খুব চেষ্টা করে যাচ্ছি, আমি এখনও নিজেই টাইপ করছি, সেইভাবেই কিন্তু আমি উপস্থাপন করেছি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, তোমাদের এই বইয়ে অবলোহিত রশ্মির ব্যবহার বা বৈজ্ঞানিক প্রয়োগে কি কি লেখা আছে আমি একটু বই থেকে দেখে দেখে পড়ি। এখানে লেখা আছে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয়, শিল্প কারখানায় এই রশ্মি ব্যবহৃত হয়, অন্ধকারে দেখার জন্য নাইট গগলস, এবং অন্ধকারে ছবি তোলার জন্য এই রশ্মির ক্যামেরা ব্যবহার করা হয়। তাহলে অবলোহিত রশ্মির কিন্তু এরকম 5টা ব্যবহার কিন্তু দেওয়া আছে। শুধু অবলোহিত রশ্মি না, আরও কিন্তু অনেক কিছুরই আছে। তাহলে এটা কিভাবে এখন মনে রাখতে হবে? সো আমি এটার বেলায় যেটা আমার যতদূর মনে পড়ে, এখানে যেহেতু শিল্প কারখানা আছে আর অবলোহিত রশ্মি, সো অবলোহিত রশ্মির এই অবলোহিত থেকে আমি অবলা ভাবতাম। তোমরা একটু আমার সাথে সাথে বলো কি ভাবতাম? অবলা। এখন অবলা, বুঝেই তো অবলা কি জিনিস। ওকে, এখন এই 5টার প্রথম অক্ষরগুলো আমি নিতাম, যেমন শিল্প কারখানার এই শিল্প থেকে আমি ভাবতাম শিল্পী। তাহলে আমার সাথে একবার বলো, অবলা শিল্পী। ওকে, এখানে দেখো অন্ধকার দিয়ে 2টা লাইন আছে, একটা হচ্ছে অন্ধকারে ছবি তোলার জন্য ক্যামেরা, এবং অন্ধকারে দেখার জন্য নাইট গগলস। তাহলে অবলা শিল্পী অন্ধকারে কি করলো আমি একটু পর বলছি। তাহলে আমার সাথে তোমরা একটু বলো, অবলা শিল্পী অন্ধকারে। সো অবলা শিল্পী অন্ধকারে, সো অন্ধকারে অবশ্যই একটা মিস্টেক করেছে। কি করেছে এখানে খেয়াল করো, জ্যোতির্বিদ্যায় কিন্তু এই রশ্মির ভূমিকা আছে, এবং বিভিন্ন রোগের চিকিৎসায় এই রশ্মির ভূমিকা আছে। সো আমার লাইনটা আমি এভাবে সাজিয়েছি, অবলা শিল্পী অন্ধকারে জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে গেল। আচ্ছা, জ্যোতির্বিদ কি চিকিৎসা দেয়? কখনোই না। যেহেতু অন্ধকারে সে একটা ভুল করেছে, সে জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে গিয়েছে। তাহলে এভাবে যদি তুমি একবার পড়ো, আমি যতটুকু মনে করি যে নর্মাল মুখস্থর চেয়ে এটা কিন্তু তুমি আর ভুলবা না। আমি আরেকবার রিভাইজ করি, অবলা শিল্পী অন্ধকারে জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে গেল। অর্থাৎ অবলাতে অবলোহিত রশ্মি, এর ফাংশন হচ্ছে শিল্পীতে শিল্প কারখানায়, অন্ধকার দিয়ে 2টা, একটা অন্ধকারে ছবি তোলার জন্য, একটা অন্ধকারে নাইট গগলস, আর জ্যোতির্বিদের কাছে, তাহলে জ্যোতির্বিদ থেকে জ্যোতির্বিদ্যায়, এবং চিকিৎসা নিতে গেল অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে। এই গেল অবলোহিত রশ্মি। এবার দেখো এর নিচে আছে দৃশ্যমান আলো। এখন কথা হচ্ছে ভাই, সবসময় কি ছন্দই দিতে হবে? সবসময় ছন্দ পড়লে তুমি এই ছন্দটাই ভুলে যাবা যে কোনটা কার ছন্দ ছিল। অর্থাৎ তুমি যদি কোনো ট্রিক্স বের করো, যেমন আমি অবলা না নিয়ে যদি আমি শুধু এভাবে বলতাম যে শিল্পী অন্ধকারে জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে গেল, তাহলে এই ছন্দটা হয়তো বা তোমার মনে আছে যে শিল্পী জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে অন্ধকারে জ্যোতির্বিদের কাছে চিকিৎসা নিতে গেল, কিন্তু পরবর্তীতে তুমি এটাই ভুলে যাওয়া যে এটা কার ছন্দ, এটা কি অবলোহিত রশ্মির, না এটা অতিবেগুনির, না এটা এক্স রে। এ কারণে তোমাকে ম্যাচিং করতে হবে, যার ছন্দ সেটা সামনে রাখতে হবে, তারপর ওই লাইনটা কিন্তু সাজাতে হবে। সো যে কোনো ছন্দ পড়লেই সেটা কিন্তু মনে থাকে না। তো আমি একটু পরেরটা বলি, যেমন দৃশ্যমান আলোর এখানে 3টা ফাংশন আছে। যে কোনো কিছু দেখার কাজে আমাদের চোখ এই আলো ব্যবহার করে।
উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই আলোর, দৃশ্যমান আলোর, এবং ফটোগ্রাফিক ফিল্ম প্রভাবিত করে বা ফটোগ্রাফিক ফিল্মে ব্যবহার আছে। তাহলে এই তিনটার জন্য কি তোমার ছন্দ লাগবে? লাগবে না। একটা কমন সেন্স অ্যাপ্লাই করো। সালোক সংশ্লেষণে দৃশ্যমান আলো মানে কি? বেনি আসহ কলা, তাই তো? এবং তোমরা জানো যে সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয় সেটা কিন্তু হচ্ছে লাল, রাইট? তাহলে এই লাল আলোটা তো দৃশ্যমানের মধ্যেই। সো ডেফিনেটলি সালোক সংশ্লেষণ রিলেটেড কোনো কথা থাকলে, যেহেতু সালোক সংশ্লেষণে লাল আলো, নীল আলো এগুলোই ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে দৃশ্যমান আলো। আর নামের মধ্যেই দৃশ্যমান আছে, যেটা দিয়ে দেখা যায়। তাহলে এই দৃশ্যমান এই দেখা যায় যেটা দিয়ে, সেটা দিয়েই তো তুমি কি ফিল্ম দেখবা বা ছবি দেখবা, তাই না? তাহলে এই যে দেখা মানে কি? দেখার কাজে, আর ফিল্ম মানে কি? ফটোগ্রাফিক ফিল্মে। তাহলে জাস্ট সিম্পল যে নামের মধ্যেই আছে দৃশ্যমান, তাহলে এই দৃশ্য দিয়ে তুমি ফিল্মের দৃশ্য দেখবা, তাহলে ফিল্ম গেল, দৃশ্য গেল। আর এই আলোর মধ্যেই তো নীল লাল আছে, যেগুলো সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। তাহলে এটার জন্য তোমার আলাদা করে কিন্তু ছন্দেরও দরকার নাই বা চিন্তা করারও কিন্তু কোনো দরকার নাই। সো এভাবে মিলিয়ে এই পুরো জিনিসটা কিন্তু সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। সো শুধু এটাই না, এমনকি তোমরা জানো যে ফিজিক্সের বেলায় একক, মাত্রা বা সমীকরণ টাইপের এই জিনিসগুলো কত বেশি ইম্পর্টেন্ট। সো মাঝে মধ্যে এমনও মজার কিছু পাশে লিখে দেওয়া আছে, যেমন দেখো একক মাত্রা ডেফিনেটলি তুমি যদি সমীকরণটা জানো, ধরো কেউ বলেছে চৌম্বক ফ্লাক্সের একক কী। এখন কথা হচ্ছে চৌম্বক ফ্লাক্স কাকে বলে সেটা জানতে হবে। তাহলে কি ভাগ কি বা কি গুণন কি মানে চৌম্বক ফ্লাক্স, দেন তাদের এককগুলো বসালেই কিন্তু তুমি একটা একক পাবা। কিন্তু এই চৌম্বক ফ্লাক্সের কিন্তু একটা একক আছে কি? ওয়েবার, রাইট? আবার তড়িৎ ফ্লাক্সের কিন্তু আর একটা অন্য একক আছে। তো ধরো আমরা কি করেছি, চৌম্বক ফ্লাক্সের একক তো ওয়েবার, এটা তো এমনি যাদের মনে থাকে। তারপরেও আমি পাশে লিখে দিয়েছি, দেখো ওয়েবার থেকে কিন্তু ওয়েটার এরকম একটা কথা আসে, তাই না? আর ওয়েটাররাই কি ফ্লাক্সকে করে চাটা নিয়ে আসে। সো আমার কেন জানি এই ফ্লাক্স দেখলেই ওয়েটারের কথা মনে পড়তো, অর্থাৎ ওয়েটার ফ্লাক্স নিয়ে এলো বা ফ্লাক্সে চা নিয়ে এলো, অর্থাৎ ফ্লাক্স মানেই এর একক হচ্ছে ওয়েটার বা ওয়েবার। কিন্তু দেখো এই জিনিসটা লেখার পরই চৌম্বক ফ্লাক্স ওয়েবার, বাট তড়িৎ ফ্লাক্স তো না। তাহলে তড়িৎ ফ্লাক্স যাতে ভুল না হয়, সাথেই কিন্তু সাইড নোট করে দেওয়া আছে যে সাবধান, তড়িৎ ফ্লাক্স কিন্তু ড্যাশ ড্যাশ ড্যাশ। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? তার মানে এখানে একক মাত্রার বেলায়ও আমরা ট্রাই করেছি যে যেটা এমনি মনে থাকে সেটা তো ভেঙে দেখিয়েছি, বাট যেটাতে মনে হয় যে না একটু ট্রিক্স দিলে ভালো। যেমন আমার এখনো মনে আছে সান্দ্রতা গুণাঙ্ক, এটা আমি এভাবে পড়তাম যে সান্দ্রতা, আমার একটা ফ্রেন্ড ছিল নাসিম, বুঝতে পেরেছো? তো সান্দ্রতা, ওকে দেখলেই আমার মনে পড়ে সান্দ্রতা গুণাঙ্ক, কারণ সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা আমি এভাবে পড়তাম যে নাসিম ইনভার্স 2। মানে আমি একটু মজা করে পড়তাম যে সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা হচ্ছে নাসিম ইনভার্স 2, মানে নাসিম মানে NSM ইনভার্স 2, অর্থাৎ বুঝতেই পেরেছো N দেন S তারপর M ইনভার্স 2। সো এভাবে মজা করে আমি বলতাম যে নাসিম ইনভার্স 2। সো বাই দ্য ওয়ে আমি যেটা বলতে চাই, এই ফিজিক্স মানেই বুঝতে হবে, এবং তোমরা যথেষ্ট বুঝেছো। বাট দুঃখের বিষয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় বোঝার চেয়ে না বোঝা, মুখস্থবিদ্যা, মেমোরাইজিং এই পার্টগুলো থেকে প্রশ্ন বেশি আসে। এ কারণেই এই পার্টগুলো সহজে যাতে মুখস্থ করতে পারো, এটার জন্যই আমরা বই এমনভাবে উপস্থাপন করেছি যে তুমি বই পড়লেই কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি বিগত বছরের প্রশ্ন, এবং ওই যে বললাম ইসাক স্যারের অনুশীলনীর প্রশ্ন থেকে পরীক্ষা এসেছিল, তাহলে ইসাক স্যারের অনুশীলনীর সকল প্রশ্ন চিত্র বহুপদী বাদে, কারণ বহুপদী চিত্র থেকে কিন্তু প্রশ্ন আসবে না। সো এগুলো বাদে যে প্রশ্নগুলো 4টা অপশন আছে, একটা আনসার হবে, সেই প্রশ্নগুলোর সবগুলোরই সুন্দরভাবে উত্তর কিন্তু আমরা আমাদের বইয়ে দিয়েছি। অর্থাৎ তুমি এই বইটা কিনলে একই সাথে প্রশ্ন ব্যাংকও পাচ্ছ এবং একটা সাজেশন, এটা একদম সাজেশন টাইপের বই, এটা দেখলে তোমার ভয় লাগবে না। এবং এতটুকু বই দেখে তোমার মনে হবে তুমি পেজ উল্টাচ্ছ, দেখবো অধ্যায় শেষ। বিলিভ করো, এই যে পেজ উল্টাইছো একটা অধ্যায় শেষ। সো তোমার খুব মানে মজা লাগবে। আর এতটুকু পড়লেই হবে? তুমি প্রথমে কিন্তু ভয় পাবে, আর এতটুকু পড়লে কি হবে? বাট তোমাকে বিশ্বাস রাখতে হবে। তোমরা যারা বায়োলজিতে, তোমরা যদি কেউ থেকে থাকো একটু বায়োলজির, তুমি অ্যাকচুয়ালি তোমরা একটু বলতে পারো যারা বায়োলজি বইটা পড়েছো ফিনিশিং টাচ, কেমন ছিল বায়োলজি বই, কারণ আমি আসলে নিজে বলতেও চাচ্ছি না। ওকে, তো এই হচ্ছে আমাদের ফিজিক্স, এবং একই রকমভাবে
কেমিস্ট্রির বেলায়ও আমরা একই রকম কাজ করেছি। যেমন আমি যদি বলি কেমিস্ট্রির জৈব যৌগ নিয়ে তোমরা পাগল হয়ে যাও, কিন্তু ভাই মেডিকেল ভর্তি পরীক্ষায় জৈব যৌগ থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। এবং যে জিনিসগুলো যেমন আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি, যেমন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের কথাই যদি বলি, এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি বলো তো অ্যালকেন কী কী বিক্রিয়া দেয়, অ্যালকিন কী কী বিক্রিয়া দেয়, অ্যালকাইন কী কী বিক্রিয়া দেয়, তোমরা অনেকেই অনেক কিছু জানো, কিন্তু সব কিছু হয়তো বা তোমাদের এই মুহূর্তে মনে নাই। কিন্তু দেখো আমি আজ থেকে কত বছর আগে কেমিস্ট্রি পড়েছি, আমি কিন্তু প্র্যাকটিসও করি না এবং কাউকে কেমিস্ট্রি পড়াইও না, কিন্তু আমার এখনও মনে আছে। কারণ আমি এভাবে পড়েছিলাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। অ্যালকিনটা হচ্ছে পজুজা আর অ্যালকাইন হচ্ছে অপোজুজা। একটু বলো, পজুজা অপোজুজা, পজুজা অপোজুজা, অ্যালকিন অ্যালকাইন। আর অ্যালকেনটা ছিল অ্যাপ্রোতাস। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু দেখো আমার কিন্তু ভাই মনে আছে। আমি রিপিট করি, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, অ্যাপ্রোতাস, পজুজা অপোজুজা। মানে হচ্ছে অ্যালকেন মানে অ্যাপ্রোতাস, এতে অ্যারোমেটিকরণ, প্রোতে প্রতিস্থাপন, তাতে তাপীয় বিয়োজন এবং সতে সমানুকরণ। দেখো আমার এখনো কিন্তু মনে আছে। অ্যালকিন হচ্ছে পজুজা, পলিমারকরণ, জুত জারণ। আর অ্যালকাইন হচ্ছে অপজুজা, অর্থাৎ অতে অম্লধর্মী, আর পজুজার মধ্যে যে পলিমারকরণ জুত জারণ আছে তাই। আমার কিন্তু মনে আছে, এবং এই বিষয়গুলোই কিন্তু তোমাকে আলাদা করে মনে রাখতে হবে। তুমি অনেক বিক্রিয়া বুঝছো, শিখছো, সেগুলো হয়তো বা তোমার ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কাজে লাগবে। মেডিকেলে কিন্তু এত লাগবে না ভাই। মেডিকেলে জাস্ট নামধারী কয়েকটা বিক্রিয়া, তাদের প্রভাবক, তাপমাত্রা, কিছু জিনিসের ব্যবহার, এই টুকটাক সমানুতা পড়লেই কিন্তু জৈব যৌগ থেকে কমন পাওয়া যায়। এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু হিন্স দেওয়া আছে। ধরো ক্যানি জারো, তোমরা জানো ক্যানি জারোর সাথে আরেকটা বিক্রিয়া আছে কাছাকাছি, সো একটাতে লঘু আর একটাতে গাঢ়। সো পাশে কিন্তু এভাবে লিখে দেওয়া আছে যে ক্যানি জারো, এই জারো থেকে মনে রাখবা গাঢ়, অর্থাৎ ক্যানি জারোতে গাঢ়টাই ইউজ করা হয়, নট লঘুটা। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা করে এই ট্রিক্সগুলো পাশে দেওয়া আছে, এবং বইটা কিন্তু কালার করা আছে, মার্ক করা আছে লাল কালি দিয়ে, যে এইটা হচ্ছে এইটার হিন্স। তা আমার কাছে মনে হয় আমি অনেক বেশি বলে ফেলছি কিনা জানি না। এটা আসলে এবছর তোমরা যারা কিনবে, তোমরা পড়ার পরেই কিন্তু তোমরা পরের বছর একটা ভালো রিভিউ দিতে পারবে, বা খারাপ হলে খারাপ রিভিউ দিতে পারবে। কিন্তু এখন যেহেতু এই বইটা আমি কখনোই বাজারে ছাড়িনি বা কখনোই সেল করিনি, তাই রিভিউটা আমাকেই দিতে হচ্ছে, যে এবং আমি বললাম তো আমি এভাবে সাজাচ্ছি। এবার আসো সর্বশেষ আমি আমার যে কথাগুলো বলবো, তোমাদের অনেকক্ষণ কথা শুনি না। শামসুন নাহার বলেছো ভাইয়া কেমিস্ট্রি নিয়ে অনেক চিন্তায় আছি। আচ্ছা, কেমিস্ট্রি নিয়ে চিন্তায় আছো, এখন পড়তে হবে, পড়ার এছাড়া তো কিছু নাই। অথবা তোমার কেমিস্ট্রি টিচারকে তুমি বলতে পারো আমি সর্বোচ্চ একটা বই লিখবো, সেখানে আমি আমার মতো করে উপস্থাপন করব। বাট কেমিস্ট্রির হয়তো তোমাকে খুব একটা হেল্প করতে পারবো না। তবে টুকটাক কোনো টপিক যদি তোমার কাছে মনে হয় যে এই টপিকটা আমি বুঝি না, আপনি কিভাবে পড়েছিলেন, তুমি মেসেজ করতে পারো, আমি হয়তো এই নিয়ে একটা ভিডিও করে তোমার উদ্দেশ্যে আমি দিতে পারি। এছাড়া কিছু করতে পারবো না। অর্ণব বলেছে ভাইয়া যারা সেকেন্ড ইয়ার তারা যদি আগে থেকেই মেডিকেল কোচিং করে এটা কি ভালো হবে? আচ্ছা আমি বলি, সেকেন্ড ইয়ারের আগে থেকে মেডিকেল কোচিং করার দরকার নেই। কেন দরকার নেই তার আগে বলি, দরকার নেই আবার আছে। প্রশ্ন হচ্ছে কখন দরকার আছে। তুমি মেডিকেল কোচিং কেন করবা? জানার জন্য, যে আগে থেকে যে মেডিকেলে এই জিনিসগুলো আসে সেই জিনিসগুলো পড়ার জন্য, তাই তো? এখন কথা হচ্ছে, ধরো তুমি বায়োলজি আমার কাছে পড়ো, তো আমি কিন্তু পাশাপাশি মেডিকেলের বায়োলজিটাও পড়াই। সো ডেফিনেটলি আমার জানা আছে বায়োলজির কোন টপিক থেকে মেডিকেলে প্রশ্ন আসে। তো আমার কাছে যারা পড়ে, আমি কিন্তু পড়ার সময় বলে দিই এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলে আসে, বোর্ডে আসে। তো যদি আমি সেটা বায়োলজিতে বলেই দিই, তাহলে তুমি আলাদা করে তাহলে আর কোন ইনফোটার জন্য তুমি কোচিং সেন্টারে শুরু থেকে ভর্তি হওয়া। হ্যাঁ, এখন যদি এমন হতো তুমি একজন কলেজের টিচারের কাছে পড়ো, কলেজের টিচাররা অনেক জ্ঞানী, আমরা তাদের ধারের কাছেও নাই, কিন্তু যেটা হয় কলেজের টিচারদের মেইন টার্গেট থাকে তোমাদেরকে জিনিসটা সুন্দর করে বুঝিয়ে A+ পাওয়ার জন্য রেডি করা। অনেক কলেজের টিচাররা হয়তো বা মেডিকেলে কোন প্রশ্ন এসেছিল এটা নিয়ে রিসার্চ কম করে। তো সেক্ষেত্রে তুমি জিনিসগুলো সুন্দর করে বুঝছো, বাট তুমি জানো না মেডিকেলে কী ধরনের প্রশ্ন আসে, এটার জন্য তুমি কোচিং করতে পারো। বাট তুমি যদি এমন কোনো টিচারের কাছে ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, যারা তোমাকে শুরু থেকেই বলে দিচ্ছে যে কেমিস্ট্রি কিন্তু এটা মেডিকেলে আসে, ফিজিক্সের কিন্তু এই জিনিসটা ভালো করে পড়িস তোরা, এটা মেডিকেলে আসে, তাহলে আলাদা করে শুরু থেকে কোচিং করার দরকার নেই। এখন কোচিং তখনই করতে পারো যখন ওই কোচিং সেন্টার তোমাকে সাধারণ জ্ঞান ইংলিশ পড়াবে।
আমার কথাটা খুব ভালো করে খেয়াল করো। দেখো, যারা এবার অ্যাডমিশন আছো তোমরা অবশ্যই অবগত হবা, বা যারা নিউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখছো, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, ইংরেজিতেও তোমরা অনেক টিচারের কাছে পড়ো, কিন্তু ইংরেজির কিছু কিছু পার্ট আছে, মেমোরাইজিং পার্টগুলো, যেগুলো ইংরেজি টিচাররা বলে এটা মুখস্থ করতে হবে, এবং আসলেই তাই, মুখস্থই করতে হবে। সাধারণ জ্ঞান তো কোনো সিলেবাসই নাই। তাহলে যদি এমন হতো যে কোনো একটা কোচিং সেন্টার তোমাকে অ্যাডভান্স সাধারণ জ্ঞান ইংলিশটা সুন্দর করে শেষ করে দিল, তাহলে তুমি কোচিং অবশ্যই ভর্তি হতে। কারণ এতে করে তোমার কিন্তু কি হবে, সাধারণ জ্ঞান ইংলিশটা কিন্তু এগিয়ে থাকবা, যেটা তোমার বায়োলজি টিচার পড়াবে না, যেটা তোমার ফিজিক্স টিচার পড়াবে না, যেটা তোমার কেমিস্ট্রি টিচার কিন্তু পড়াবে না ভাই। তাহলে কোচিং তখনই করবা যখন ওই কোচিংটা তোমাকে এমন কিছু ইনফো প্রোভাইড করবে যে ইনফোগুলো তুমি তোমার ওই প্রাইভেট টিচারের কাছে পাচ্ছ না। বুঝতে পেরেছো? এজন্য অনেক কোচিং সেন্টার দেখবা প্রথম 4-5টা ফ্রি ক্লাস নিবে। তো তোমরা অবশ্যই কোচিংয়ের ফ্রি ক্লাসগুলো করবা, করে যদি দেখো এখানে এক্সট্রা কিছু পাচ্ছ, ধরো তুমি ফিজিক্স যার কাছে পড়ো, কোচিং গিয়ে দেখলা ওই টিচারের চেয়ে এখানে অনেক কিছু ওই অধ্যায়ের এক্সট্রা ইনফো দিচ্ছে, তখন তোমার মনে হতে পারে না তাহলে আমার একটু আগে থেকে পড়া উচিত। বাট গিয়ে যদি দেখো যে আমি যা জানি, হ্যাঁ এখানে তার অর্ধেকও বলা হচ্ছে না, তাহলে কোচিং করার কোনো মানে হয় না বলে আমি মনে করি। আচ্ছা, একজন বারবার বলছেন কংগ্রাচুলেশনস ফ্রি অফ ফাহাদ স্যার। আচ্ছা ধন্যবাদ, বাট কিসের জন্য কংগ্রাচুলেশনস আমি আসলে জানি না। ওকে, সুফিয়া খাতুন বলেছে ভাইয়া বইগুলো কিভাবে কিনবো? আচ্ছা, তোমাদের আরেকটা ঘোষণা দিই, আমাদের শীঘ্রই একটা ওয়েবসাইট চলে আসবে, ঈদের আগেই হয়তো আমরা লঞ্চ করব। সো আমাদের বইগুলো কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, সব কিছুই ওয়েবসাইটের মাধ্যমে। অর্থাৎ তোমরা যারা দারাজে অভ্যস্ত বা তোমরা অনলাইনে যারা কেনাকাটায় অভ্যস্ত, তোমরা ঠিক একইভাবে দারাজ থেকে কোনো কিছু কিনতে গেলে তোমরা যেভাবে ক্রয় করো, ঠিক বিকাশ পেমেন্ট, নগদ পেমেন্ট, যার যেটা পছন্দ, অর্থাৎ যারা অনলাইনে কখনো বই কিনেছো বা অনলাইনে কোনো কিছু কিনেছো, ঠিক একইভাবে আমাদের ওয়েবসাইট থেকে তোমরা বইগুলো কিন্তু কালেক্ট করতে পারবা। আর বইয়ের যে অফারটা আমি সেটা এখন মুখে আবারও বলতে চাই, আমাদের বইগুলো প্রত্যেকটার দাম হচ্ছে 400 টাকা করে। তাহলে সেই হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটার দাম পড়ছে 1200 টাকা। কিন্তু আমরা একটা অফার দিয়েছি জুলাই মাসের মধ্যে যদি কেউ প্রি অর্ডার করে তাহলে তার জন্য 400 টাকা বোনাস থাকছে। এভাবে একটা টি শার্ট দিচ্ছি যেটার বাজার মূল্য 200 টাকা, আর হচ্ছে 1000 টাকা আমরা নিব 1200 টাকার বদলে, সেখানে সে 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। সো এই হচ্ছে বই ক্রয়ের ব্যাপারগুলো। আচ্ছা, এবার আসি আমার অ্যাডমিশন ব্যাচ নিয়ে। অনেকেই তোমরা জানতে চাচ্ছ, আর অনেকেই আমার গ্রুপে মাঝে মধ্যে কোষ বিভাজনের একটা পোস্ট দেখো 600 টাকা, সমন্বয় নিয়ন্ত্রণ 1000 টাকা। সো অনেকেই প্রশ্ন করো ভাই মানে কি, একটা অধ্যায় 600 টাকা? আসলে আমি তো সবার মানে যারা বাইরে থেকে দেখছো এই প্রশ্নগুলো, এই কমেন্টগুলো মূলত করে যারা রাজশাহীর বাইরে তারা। আমি সবার উদ্দেশ্যে একটা কথা, একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আর রাজশাহীতে আমি বায়োলজি পড়াই। সো আগে ঢাকায় পড়াতাম। সো ঢাকার ব্যাপারটা হচ্ছে মান্থলি আমি পেমেন্ট নিতাম, এক মাসে 8 দিন পড়াতাম, সেখানে পেমেন্ট মনে হয় 1200 থেকে 1500 এরকম একটা ছিল, এবং এক এক টিচার এক এক রকম নিতেন। এবং ঢাকায় আরেকজন টিচারের কথা আমি বলবো, উনি আবার একবারে 1 বছরের নিতেন। তো রাজশাহীতে যখন আমি পড়াতে আসলাম, এখানে সিস্টেমটা হচ্ছে ফার্স্ট ইয়ারের একবারই একটা পেমেন্ট নেওয়া। তো যেহেতু আমরা ফার্স্ট ইয়ারে একবারই একটা কোর্স ফি নেই, তো আমি এখন অনেকেই আছে রাজশাহীর বাইরে আমার কাছে পড়তে চায়। তো ঘটনা হচ্ছে আমি যে পেমেন্ট, আমরা ফার্স্ট ইয়ারে 12টা অধ্যায় পড়াই, তো 12টা অধ্যায়ের জন্য আমি যে পেমেন্টটা নেই, সেই পেমেন্টটা আমি পুরো 12টা অধ্যায়ে ভাগ করে দিয়ে, যে অধ্যায়গুলো ছোট, সর্বনিম্ন পেমেন্ট এসেছে 500 টাকা এবং সর্বোচ্চ পেমেন্ট এসেছে কোনো অধ্যায়ের 1500 টাকা। এরকম 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে বোটানির 9ম অধ্যায় উদ্ভিদের জৈবনিক ক্রিয়া, আর একটা হচ্ছে বোটানির 1ম অধ্যায় কোষ ও এর গঠন। এই 2টা অধ্যায়ে 1500 টাকা রাখা হয়েছে, বাকি ম্যাক্সিমাম অধ্যায় 800 থেকে 1000 থেকে 1200 এর মধ্যেই কিন্তু আছে। সো এখন তোমরা যারা ভাবছো যে এই জায়গায় তো এত কম, সো ডেফিনেটলি যেখানে কম পাবে ভালো পাবে তোমরা সেখানেই পড়বে। সো কিন্তু আমার কথা হচ্ছে আমি যাদেরকে পড়াই এখন অনলাইনে, তো আমি তোমাদের এক্সট্রা কোনো বেনিফিট বা কম নিতে পারবো না। সো আমার এরকম, এবং এখানে তোমরা যারা পড়তে চাও পড়তে পারো। আনাবিয়া আক্তার আরশি বলছে ভাই একটা রাইটারের বই পড়লে কি ডিএমসিতে চান্স পাওয়া পসিবল? ডেফিনেটলি। এবার তুমি হয়তো বা মিস করেছো, আমরা ডিএমসির একঝাঁক তরুণ তরুণীকে নিয়ে এসেছিলাম যারা কিন্তু তাদের লাইভে বলেছে যে তারা একটা বই কিন্তু ফলো করেছে। সো একটা বই ফলো করে সেই বইয়ের যদি সব প্রশ্নের ঠিকঠাক আনসার দিতে পারো,
তাহলে অবশ্যই ডিএমসি কেন, তুমি প্লেসও করতে পারো। ওকে, আচ্ছা এবার আসি আমার অ্যাডমিশন ব্যাচ নিয়ে। ওকে, তোমরা জানো যে অ্যাডমিশনের আমি পড়াই বায়োলজি, সাধারণ জ্ঞান এবং ইংরেজি, এবং আমাদের এখানে কোর্স ফি থাকে 10,000 টাকা লোকালি, অর্থাৎ ক্লাস যারা ফিজিক্যালি ক্লাস করবে তাদের জন্য। তো এখন অ্যাডমিশন রানিং করেছি অনলাইনে, সেটা কিভাবে আমি একটু বলে দেই। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে আমি সাধারণ জ্ঞান এবং ইংরেজি একটা কোর্স করেছি, যেখানে আমি 50 থেকে 60টা ক্লাস নিব। তো যেহেতু অ্যাডমিশনে যারা আমার কাছে পড়বে তাদেরও আমি সাধারণ জ্ঞান এবং ইংরেজিটা যেহেতু পড়াবো, তাহলে এখন আমি যে সাধারণ জ্ঞান ইংরেজিটা পড়াচ্ছি, সো যারা আমার কাছে অ্যাডমিশনে ভর্তি হচ্ছে তাদেরকে আমি এই কোর্সটা এখন থেকেই করাচ্ছি। এবং ঈদের পর যদি লকডাউন আরও দীর্ঘ হয় তখন আমরা কিন্তু বায়োলজিটাও স্টার্ট করব। সো অ্যাডমিশনের কোর্স ফির ব্যাপারে আমি বলি, অ্যাডমিশনের যার যদি বাইরে থেকে কেউ পড়তে চায় এবং শুধু অনলাইনেই অ্যাডমিশন পড়বে, সে অফলাইনে আমার কাছে পড়বে না, সেক্ষেত্রে তাকে বায়োলজির জন্য 6,000 টাকা আমরা নির্ধারণ করেছি। কিন্তু কোনো স্টুডেন্ট অনলাইনেও পড়বে, আবার অফলাইন যখন শুরু হবে তখনও পড়বে, সেক্ষেত্রে তাকে পেমেন্ট করতে হবে 8,000 টাকা। অর্থাৎ সাধারণ জ্ঞান 2,000, বায়োলজি 8,000, এই দুইটা মিলে তার কোর্স ফি হচ্ছে 10,000। কিন্তু শুধু অনলাইনে আমাদের যে বায়োলজি প্রোগ্রামটা, এটা আমরা ঈদের পর থেকে শুরু করব। শুধু বায়োলজি, সাধারণ জ্ঞান, ইংলিশ কিন্তু না, সেটার জন্য 6,000 টাকায় আমরা পুরো অনলাইনে এটা পড়িয়ে দিব। এবং টোটাল 24টা অধ্যায় আমরা 6,000, অর্থাৎ ফার্স্ট পার্ট 3,000, সেকেন্ড পার্ট 3,000। এবং কেউ যদি চায় যে ভাই আমি শুধু আপনার কাছে বোটানিটা পড়বো, তাহলে সে শুধুমাত্র 3,000 টাকায় আমাদের বোটানি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হবে। চায় শুধু জুওলজি পড়বো, তাহলে সে 3,000 টাকায় জুওলজি অ্যাডমিশনে ভর্তি হবে। কেউ যদি চায় আমরা পুরোটাই পড়বো, তাহলে সে 6,000 টাকা দিয়ে বোটানি, জুওলজি, আমাদের দুটো আলাদা আলাদা ব্যাচ থাকবে, দুটো ব্যাচেই কিন্তু ভর্তি হতে পারবে। এটা আমরা ঈদের পর বায়োলজি। তোমরা ভাবছো যে না ভাইয়ার কাছে আমরা ফিজিক্যালি বায়োলজিটা পড়বো, তাহলে তারাও এখন অনলাইনে ভর্তি হলে তারা জিকে ইংলিশের গ্রুপে যুক্ত হবে, এবং কিছুদিন পর ঈদের পর আমরা তাদের বায়োলজি ক্লাসটাও স্টার্ট করে দিব। সো এই হচ্ছে আমার অনলাইন অ্যাডমিশন ব্যাচ। আর একটা ঘোষণা আমি এখন দিয়ে দেই, আমাদের ওয়েবসাইটটা যখন চলে আসবে, আমার যেটা ইচ্ছা হচ্ছে, আমি যেহেতু বায়োলজি পড়াই, আমি বায়োলজি তো পড়াই না, সো আমি ক্লাস 9-10-এর বায়োলজির বেলায় যেটা করব, তোমরা যদি এখানে কেউ 9-10-এর থেকে থাকো, অথবা যাদের ছোট ভাই বড় ভাই ক্লাস 9-10-এ পড়ে, তাদের জন্য আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আমার ওয়েবসাইটে, তোমরা যারা বাইরের কোনো ওয়েবসাইটে যদি পড়াশোনা করো, তাদের একটু অভিজ্ঞতা আছে, 9-10-এর টোটাল বই আছে, বায়োলজি বইয়ে অধ্যায় আছে 14টা। আমি আবারও বলি, এটা একটু গুরুত্বপূর্ণ কথা, মানে আমার একটা নেক্সট প্ল্যান, এটা শীঘ্রই ঈদের পর থেকে এটা শুরু হবে ইনশাল্লাহ। সো 14টা অধ্যায় আছে। সো আমরা কি করব, আমি একাই, অন্য কোনো টিচার না, প্রত্যেকটা অধ্যায়ের উপর যত সংখ্যক ক্লাস লাগে, আমি ক্লাস, পরীক্ষা সব কিছুই থাকবে আমার ওয়েবসাইটে। এবং অধ্যায় কোর্সগুলো মূলত অধ্যায় ভিত্তিক। সেটা কেমন যদি আমি একটু বলে দিই, ধরো কি বলে, বায়োলজির যে 9-10-এর এই প্রথম অধ্যায়ের কোর্স ফি থাকবে মাত্র 100 টাকা। এবং এই 100 টাকায় সে হয়তো বা প্রথম অধ্যায়ের আমার কাছে, প্রথম অধ্যায়ের উপর আমি ধরো 5টা লেকচার নিয়েছি, পুরো 5টা লেকচার এবং 5টা পরীক্ষা। সো একটা লেকচারের উপর পরীক্ষা দিয়ে সে যদি পাস করে, তারপর সে পরের লেকচারে কিন্তু যেতে পারবে, তার আগে কিন্তু সে যেতে পারবে না। সেভাবে মাত্র 100 টাকায় সে প্রথম অধ্যায়টা করে ফেললো। এখন এমনও হতে পারে আমরা ফি আকারে যে নেই, এতে করে হয় কি, কিছু অধ্যায় আছে না অনেক সহজ, সে নিজের রিডিং দিয়েই কিন্তু পড়তে পারতো। তো আমি কি করব, আমার 14টা অধ্যায়ের জন্য পেমেন্ট থাকবে, এবং আমি পেমেন্ট সর্বোচ্চ 250 টাকা থাকবে। অর্থাৎ একটা অধ্যায় যদি 20 দিনও ক্লাস নিতে হয়, আমি পেমেন্ট রাখবো মাত্র 250 থেকে 300 টাকা। এতে করে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি ম্যাক্সিমাম 200 টাকার অধ্যায় যদি হয়, তাহলে 14টা অধ্যায় শেষ করতে, সে যদি 14টা অধ্যায় 9-10-এর বায়োলজি দেখে, তাহলে মাত্র 2,800 টাকায় সে পুরো 9-10 2 বছরের বায়োলজি প্রত্যেকটা ক্লাস সে কিন্তু আমার পাচ্ছে। তো এটা একটা বড় প্ল্যান নিয়ে আমি অলরেডি আমার কাজ কিন্তু আমি স্টার্ট করেছি। তো এখন ঘটনা হচ্ছে, এতে করে সুবিধা হচ্ছে, কেউ যদি মনে করে না আমার এই অধ্যায়ের দরকার নেই, আমি শুধু ভাইয়ের ওই অধ্যায় পড়বো, তো ধরো এই 3টা অধ্যায় তার প্রবলেম 14টার মধ্যে, সে 3টা অধ্যায় 600 বা 700 টাকায় কিন্তু সে পড়ে নিতে পারলো। সো এটা আমাদের ঈদের পর থেকে, আমি বিশেষ করে রাজশাহী বা পুরো বাংলাদেশের রাজশাহী স্টুডেন্টদের উদ্দেশ্যে মেইনলি বলছি, যে তোমরা যদি 9-10-এর বায়োলজিটা
পড়তে চাও আমার কাছে, তোমরা সরাসরি ক্লাসরুমে পড়তে পারবে না, কারণ আমার পর্যাপ্ত সময় নেই ক্লাসরুমে পড়ানোর। কিন্তু তোমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 9-10-এর প্রত্যেকটা অধ্যায়ের সকল ক্লাস প্লাস পরীক্ষা তোমরা আমার ক্লাসগুলোই কিন্তু করতে পারবে, এবং খুব সীমিত মূল্যে। এমনও একটা মজার বিষয় আছে, একটা অধ্যায়ের আমরা দাম রেখেছি মাত্র 50 টাকা, কিন্তু পরে দেখলাম 50 টাকা পরে বিকাশ করতে প্রবলেম হবে, সো আমরা 100 টাকা এরকম রেখেছি, একদম লোয়েস্ট অ্যামাউন্ট। তো আশা করি এটা অনেক ভালো কিছু হতে যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় না বাংলাদেশে কয়টা এরকম প্ল্যাটফর্ম আছে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় যে শুরুর দিকেই এরকম, সামনে হয়তো আরও অনেকেই এগিয়ে আসবে যে একটা অধ্যায় ভিত্তিক তারা কোর্স কিন্তু করতে পারবে। যেমন ইন্টারমিডিয়েটের অনেকেই 2 বছর পড়েছে, 2 বছর পরে তার কিন্তু মাত্র ধরো জৈবনিক ক্রিয়া অধ্যায়টা প্রবলেম, আমি আবারও বলছি জৈবনিক ক্রিয়া প্রবলেম, কোষ ও এর গঠন, এই 2টা অধ্যায় প্রবলেম। তাহলে আমাদের ওয়েবসাইটে কীভাবে থাকবে, এই কোষ ও এর গঠন এই অধ্যায়টার ধরো 1000 টাকা থাকলো, বা জৈবনিক ক্রিয়া 1000 থাকলো, তাহলে সে আমার কাছে আর পুরোটা না পড়ে শুধুমাত্র ওই 2টা যেটা তার প্রবলেম সেটা কিন্তু সে পড়তে পারছে। সো এরকম একটা আমরা প্ল্যান নিয়ে এগোচ্ছি, ইনশাল্লাহ এটা খুব ভালো কিছু হবে। এবং যখন এটা আমাদের রেডি হবে, আর হয়তো 1 সপ্তাহের মধ্যেই আমরা এটা রেডি করব, তখন আমরা এটা একটা ভালোভাবে এটা প্রচারণা করব, এবং এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে আরেকটা লাইভ করব। সো আমি অনেক কথাই বলে ফেললাম, তোমরা তারপরে এখনও 150 জনের মতো দেখছো, তোমাদের প্রশ্নগুলো একটু পড়ি। ভাই পাঞ্জাবিটা সুন্দর তো, ওকে স্পর্শ, ধন্যবাদ। এটা তোমার ভাবি গিফট করেছে ঈদের জন্য, কিন্তু আমি এখনই পড়ে ফেলছি, ভালো লাগছে তাই। নাইফ বলেছে ভাইয়া ইংলিশ ভার্সন আমরা যারা, আমাদের জন্য কিছু বলেন। আচ্ছা নাইফ, আমি একটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলি। ঢাকায় একটা স্টুডেন্ট ইংলিশ ভার্সনের, আমি তার বাসায় প্রাইভেট পড়াতাম। তো আমি যেটা দেখেছি ইংলিশ ভার্সনের বইটা, তোমাদের প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনের ওই বই থেকে হয় না। তোমাদের মেডিকেল প্রশ্ন, তোমার যদি টার্গেট মেডিকেল থাকে, তোমাকে কিন্তু ভাই আজমল স্যারের বাংলাটা পড়তে হবে। আমি আবারও বলছি, তোমাদের ইংলিশ ভার্সনে একটা জিনিসের যে এক্সাম্পলগুলো আছে, সেই সব এক্সাম্পল কিন্তু তোমার লাগবে না। খেয়াল করো, মেডিকেলের প্রশ্ন হয় কিন্তু বাংলা বই থেকে, দেন এই প্রশ্নটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। তার মানে তোমার যদি স্বপ্ন মেডিকেল থাকে, তুমি ইংলিশ ভার্সন যতই হও, তোমাকে কিন্তু এই যে আমি বইগুলোর কথা বললাম, আজমল স্যার, ইসাক স্যার, হাজারি স্যার আর হাসান স্যার, এই বইয়ের বাংলা ভার্সন, বাংলা বইগুলোই তোমাকে কিন্তু পড়তে হবে। এবং এখানে যতগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলোর তোমার ইংলিশগুলো কিন্তু তোমাকে এক্সট্রা করে আলাদা করে পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওকে রুফাইদা, আচ্ছা আজকে আমার জিকে ইংলিশের ক্লাস আছে 10টায়, কয়টা বাজে আমি জানি না। ওকে 10টা বেজে গেছে, আমরা শেষ করব এখন। আজকের এক্সামটা তাহলে তোমরা একটু পরে দিবা। আমাদের আজকের ক্লাসটা 10:10-এর দিকে আমরা একটু পরেই শুরু করব। তোমরা যারা জিকে ইংলিশের কোর্সে আছো রেডি হয়ে যাও, এক্সামটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা মুস্তাফিজুর বলছে ভাই প্লিজ পুরাটা পড়ুন। আচ্ছা আমি তোমারটা একটু পুরোটা পড়ছি। কংগ্রাচুলেশনস, 1 লক্ষ সাবস্ক্রাইবারের অপেক্ষায় আছি, অবশ্যই মিষ্টি খাবো। ভাই এটা অনেক দেরি, ওকে যখন হবে ইনশাল্লাহ তোমার সাথে যদি পরে কন্ট্যাক্ট হয় খাওয়াবো, কিন্তু এই লকডাউনের মধ্যে তো মিষ্টি, আচ্ছা লকডাউনের মধ্যে কখনোই এরকম হবে না। 1 লাখ তো বিশাল ব্যাপার, কেবলমাত্র 5,000। ওকে লকডাউন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ততদিনে দোয়া করো যাতে সবাই সুস্থ থাকি, বেঁচে থাকি ইনশাল্লাহ। স্যার আমি জাবির, কুষ্টিয়াতে থাকি, 10ম শ্রেণীতে পড়ি। ইচ্ছা বড় হয়ে ডাক্তার হওয়ার আর দেশের মানুষকে সেবা করার, খুব ভালো ইচ্ছা, ইনশাল্লাহ ইচ্ছা পূরণ হোক। জানি না কতটুকু পূরণ করতে পারবো, চেষ্টা চালিয়ে আছি। হ্যাঁ বাকিটুকু আল্লাহর হাতে। আমার দোয়া রইল তোমার জন্য, তুমি তোমার ইচ্ছা পূরণ যাতে করতে পারো, পরিশ্রম করেই। আবদুল্লাহ শোয়েব বলেছে ডিএমসিতে চান্স পেতে কোন লেভেলে স্টাডি করতে হবে ভাইয়া? কোন লেভেলে করতে হবে সেটা জানি না, তবে সবসময় পড়া নিয়েই থাকতে হবে। সহজ কথা, ধরো তুমি কোথাও যাচ্ছ বা কারোর সাথে কথা বলছো, বেশি বেশি কথা বলতে হবে সেই সকল ফ্রেন্ডদের সাথে যাদেরকে তুমি তোমার পড়া নিয়ে কিছু বলতে পারো, বিনিময়ে সে তোমাকে একটা পড়া নিয়ে কিছু বলতে পারে। অর্থাৎ তোমার লাইফ স্টাইলটা এমন হতে হবে যে এখন তুমি যা পড়ছো, ধরো কারোর সাথে কথা হলো, দোস্ত কথার মেইন কাজই হবে এই পড়া নিয়ে, যে দোস্ত এই জিনিসটা কি পড়েছিস, আমি তো পড়লাম ভাই মনে থাকছে না, একটা তোর কোনো টেকনিক আছে কিনা, বা তোমার কোনো ভালো টেকনিক থাকলে তাকে শেয়ার করো। অর্থাৎ পড়ার মধ্যেই তোমাকে থাকতে হবে, টাইম ওয়েস্ট করা যাবে না। এক্সাম কবে এসএসসি, এটা আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন, আমি আসলে বলতে পারবো না, তবে এক্সাম হয়তো আরও একটু দেরি হতে পারে।
ঠিক নাই। তবে এইচএসসি কবে জানি না, অ্যাডমিশন এবছর হচ্ছে না, অ্যাডমিশন পরে হবে। চান্স পাওয়ার পর কয়টা কোচিংয়ে ছবি দিয়ে আসা উচিত? আচ্ছা, তোমাদের একটা ভুল ধারণা আমি একটু ভেঙে দিই, একটু সময় নেই আর একটু। সেটা হচ্ছে তোমরা খুব টিটকারি মারো যখন অনেকগুলো কোচিংয়ে একটা ছেলের ছবি দেখো এবং তোমরা প্রায় সময় কমেন্ট করো কিভাবে সম্ভব ভাই, তুই কি এলিয়েন, তুই কয়টা কোচিং করেছিস, হ্যান ত্যান। তোমাদের একটা জিনিস বলে রাখি, ওই ছেলেটা সব কোচিংয়ে সব ক্লাস সব পরীক্ষা কিন্তু দেয়নি, এটা তোমাকে বুঝতে হবে। এই যে আমি কিন্তু একটা জিনিস বলেছি শুরুতে, যে তুমি একটা কোচিং করো ভাই, শেষে তুমি পরীক্ষা 2-3টা কোচিংয়ে দাও। এই কাজটাই করে অনেক ভালো ভালো স্টুডেন্টরা। তারা একটা কোচিং বেছে নেয় এবং শেষের দিকে কিন্তু পরীক্ষা দেয়। তো এই যে শেষের দিকে পরীক্ষা দেওয়ার জন্য ওই কোচিংয়ে তো তাদের ছবি জমা দিতে হবে, বা ওই কোচিংয়ে তো তাদের কিছু টাকা হলেও তাদের ভর্তি হতে হবে। তো যেহেতু ওই পরীক্ষার ব্যাচে সে ভর্তি হয়েছিল, তাই সে চান্স পেলে ওই ক্রেডিটটা কিন্তু তারাও নেয়। কিন্তু ফাইনালি যখন তুমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করবে যে ভাই আপনি আসলেই কোথায় পড়েছিলেন, সে কিন্তু দেখবা যে একটা কোচিংয়ের কথাই বলবে এবং বাকিগুলোতে যে পরীক্ষা, যেমন এর আগের বছর যে ছেলেটা ফার্স্ট হলো রাগিব নূর, সে কিন্তু একটা কোচিংই করেছিল এবং অন্য কোচিংগুলোতে কিন্তু সে এক্সাম দিয়েছে, কোথাও হয়তো বা 2টা দিয়েছে, কোথাও হয়তো বা 5টা দিয়েছে। তো যেহেতু সে ওই কোচিংয়ে এক্সাম দিয়েছে, গিয়েছিল ওই কোচিংয়ে, তাহলে ওরাও কিন্তু তাকে কিন্তু জোর করে এক্সাম, যে ভাই আয় তোকে তুই একটা এক্সাম দে বলে নাই, সে স্বইচ্ছায় এক্সাম দিতে গিয়েছে। সো যেহেতু ওই কোচিংয়ে সে পার্টিসিপেট করেছে, তো চান্স পেলে তারা কিন্তু ছবি ছাপাবেই, এটাই স্বাভাবিক। এখন কথা হচ্ছে কোন কোচিং তাকে বেশি মানে কি বলবো, তাকে হেল্প করেছে, সেটা কিন্তু পরবর্তীতে সে মুখে বলতে পারে যে হ্যাঁ আমি এই কোচিংটা নিয়মিত করেছি। সো এটা একাধিক কোচিং একটা স্টুডেন্টের ছবি ছাপাতেই পারে, আমার কাছে মনে হয় না এটা অন্যায়। আর এখন কেউ অন্যের ছবি নিয়ে ছাপায় না, ওই কোচিংয়ে একটা দিন গেলেই ছাপায়। এখন একটা দিন গেলেই ছাপাতে হবে, এটা কতটুকু আমি জানি না, মানে এটা কতটুকু ঠিক আমি জানি না। কিন্তু যেহেতু একদিন গেছে, তাদের কথা হচ্ছে একদিন হলেও তো আসছে, সো সে তো আমার স্টুডেন্ট, সো এভাবেই আমার ছাপে। যেমন আমি যখন চান্স পাই, আমি ফার্স্ট টাইম আমি যে কোচিংটা করেছিলাম, সেকেন্ড টাইম আমি কোচিং করেছিলাম রয়্যালে, কিন্তু আমি যখন চান্স পাই ওই কোচিংগুলো কিন্তু আমার ছবি ছাপিয়ে দিল। কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম ওখানে কোচিং করেছিলাম, আমি সেকেন্ড টাইম, আমি একজন সেকেন্ড টাইমার, তো আমি কিন্তু সেকেন্ড টাইম কোচিং করেছি কোথায়, রয়্যালে। কিন্তু শুধু রয়্যাল না, ওরাও কিন্তু ছাপিয়েছিল, কারণ ওদের কথা ছিল এরকম, হ্যাঁ তুমি তো ফার্স্ট টাইম আমাদের কাছে পড়েছিলা, তো তুমি তো আমাদের স্টুডেন্ট ছিলা। যেমনটা ধরো তুমি ক্লাস 9-10-এ একজন টিচারের কাছে তুমি পড়েছো 9-10-এ। আচ্ছা বলো তো, তুমি যখন 1 মাসও পড়েছো, তুমি যখন ভালো রেজাল্ট করো, ওই 9-10-এর টিচারটা কি তোমাকে নিয়ে গর্ব করে না যে আমার স্টুডেন্ট আজকে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে? তো এখন দেখো তো, উনি কিন্তু পরোক্ষভাবে তোমাকে একটা জিনিস হলেও শিখিয়েছেন, কিন্তু কথা হচ্ছে উনি কিন্তু ডিরেক্টলি তোমার মেডিকেলে চান্স পাওয়াতে হেল্প করেননি, কিন্তু উনি তো গর্ব করে। সো ব্যাপারটা হচ্ছে এইরকম, যে এটা নিয়ে আসলে হাসাহাসির কিছু নাই। হাসিব রহমান বলেছে ভাইয়া সেকেন্ড ইয়ারদের জন্য, আচ্ছা সেকেন্ড ইয়ারদের জন্য আর কিছু বলতে পারবো না, আমি এখন শেষ করব। ভাইয়া এখন কি অনলাইন কোচিং করা কতটুকু ইম্পর্টেন্ট? আসলে আমি তো জানি না পরবর্তীতে তোমরা অফলাইনে কোচিং করতে পারবা কিনা, কারণ দেখো যদি করোনা ভাইরাস কতদিন থাকবে আমরা জানি না, যদি খুলেও দেয়, আসলে ক্লাসরুমে বসে সরকার এভাবে এক বেঞ্চে 5 জন গায়ে গায়ে লেগে ক্লাস করতে আসলে দিবেও কিনা, আসলেও এ নিয়ে কোনো নির্দেশনা আসবে কিনা। হয়তো বা যদি এরকম নির্দেশনা আসে যে ফাঁকা ফাঁকা বসে পড়াতে হবে, তো ধরো যে কোচিং সেন্টার 100 জন স্টুডেন্ট এক রুমে পড়ায়, তো এখন যদি বলা হয় এক রুমে মানে 5 জনের জায়গায় 2 জন করে বসাতে পারবেন, তখন তার 100 জন পড়ানো যাবে না। সো আদৌ এভাবে পড়াতে পারবো কিনা তা তো জানি না। সো এটার জন্য অপেক্ষা না করে এখন যেভাবে তোমার সব কোচিংই যেহেতু অনলাইন শুরু করেছে, তুমি যে কোচিংয়ে ভাই ভর্তি হতে চাও সেই কোচিংয়ের অনলাইন প্রোগ্রামে অবশ্যই তুমি ভর্তি হয়ে নাও, কারণ সবাই যেহেতু হচ্ছে, তুমি পিছিয়ে থেকে তো লাভ নেই। ওকে, বায়োলজি ক্লাসে ভর্তি কবে থেকে ভাইয়া? টোটাল ক্লাস কয়টা? আমাদের বায়োলজি ক্লাস আমরা 30টা করে নেই, 30টা করে নেই। আর জিকে ইংলিশ ক্লাস 10টা নেই, কিন্তু এই লকডাউনে আমরা জিকে ইংলিশ ক্লাস প্রায় 50 থেকে 60টা নিব। ভাইয়া আপনারে এখনও ভালো লাগে? আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। সেকেন্ড ইয়ার, ওকে, তো ঠিক আছে, আমার কাছে মনে হয়। আচ্ছা মোস্তাফিজুর বলেছে ভাইয়া আপনার মোট নাম্বার কত ছিল?
আচ্ছা, মেডিকেল অ্যাডমিশনে আমি পেয়েছিলাম 59.25, এবং আমাদের সময় যেহেতু 5 মার্ক কাটা ছিল না, সো এ কারণে দেখো 59 পেয়ে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি, যেটা এখন 59 পেয়ে অনেকে কিন্তু চান্সই পায় না। আচ্ছা, আশফাকুর লিখেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাস। ওকে আশফাকুর, অনলাইন অফলাইন ক্লাসের মধ্যে ডিফারেন্স বলতে, অনলাইন হচ্ছে তোমাকে নেট কিনে দেখতে হবে, মাঝে মধ্যে ঝাপসা হয়ে যায়, সো এই প্রবলেমগুলো থাকবে। অফলাইনে তো এই প্রবলেমগুলো থাকবে না। এছাড়া আমি আলাদা কোনো আর ডিফারেন্স দেখছি না, কারণ পরীক্ষা তো আমরা অনলাইনেও নিচ্ছি। অফলাইনে তুমি হয়তো বা গোল্লা পূরণ করার সুযোগ পাবে আমাদের আনসার স্ক্রিপ্টে, কিন্তু এখানে হচ্ছে ক্লিক করছো। সো ডেফিনেটলি অফলাইনে হবে কি, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যেভাবে পরীক্ষা দিবা এই প্রিপারেশনটা কিন্তু তোমার হয়ে যাবে, কিন্তু সেটা অনলাইনে তো আর হচ্ছে না। সো অফলাইনের এটাই, অফলাইনে সরাসরি তুমি আমাকে, আচ্ছা অনামিকা বলছে হ্যাঁ 59.75, ভুলে গেছি, যাই হোক এই তো। ভাই এসএসসি 21 কিছু পড়া হয়নি ভাই, রিয়েলি আপনারা মিস করি। ওকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। যদি কোনো কমেন্ট আমি মিস করি, ইম্পর্টেন্ট হয়, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব, কারণ এখন আমার আবার একটা ক্লাস আছে, আমি সেখানে জয়েন করব। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি মনে হয় আমার আজকের ক্লাসের উদ্দেশ্য, আমার যে ফিনিশিং টাচ বই, বায়োলজি নিয়ে কিছু বললাম না, কারণ আমার কাছে মনে হয় না বায়োলজি নিয়ে কিছু বলার আছে। শুধু লাস্ট একটা কথাই বলি, বায়োলজি যদি শুধু আমার এই একটা বই ফলো করা যায়, বাংলাদেশের যে কোনো পরীক্ষায় যত মার্ক থাকবে তার চেয়ে সর্বোচ্চ একটা বা দুইটা প্রশ্ন হয়তো বা কমন নাও পেতে পারো। ধরো মেডিকেলে 30টা প্রশ্ন, তুমি 28টা কমন পাবা ইনশাআল্লাহ। যদি না পাও তাহলে ধরে নিবা আরও লক্ষ লক্ষ যারা পরীক্ষা দিচ্ছে তারাও পায়নি। সো এভাবেই বইটা সাজানো আছে ইনশাআল্লাহ। এটা যে 3-4 বছর আমরা বায়োলজি বইটা বের করেছি, এবং যারা পড়েছে, কেউ যদি পড়ে থাকে তাদের কাছে একটু শুনলেই আশা করি তোমরা পারবে, মানে ধারণা পাবে। ওকে, তো আজকে এ পর্যন্ত। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।